আপনারা ভেবেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি একটা বিষয়ে কয়েকদিন ধরেই বেশ ভাবছি। চীন বাংলাদেশের জন্য কোনো ক্ষুদ্র বা সাময়িক বিষয় নয়। ৭১ চীন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না। এটা যেমন ইতিহাসের সত্য, তেমনি আরেকটি সত্য হলো বাংলাদেশের রাজনীতির ইতিহাস খুলে দেখলে দেখা যায় আমাদের প্রায় সব বড় নেতাই কোনো না কোনো সময় চীনকে গভীর আগ্রহ নিয়ে দেখেছেন। শুধু কূটনৈতিক সম্পর্কের জন্য নয়, চীনের রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন, সমাজ, অর্থনীতি সব কিছুকে বোঝার চেষ্টা করেছেন। বিষয়টি আমার কাছে সত্যি অবাক করার মতো বিষয় মনে লেগেছে। কারণ রাজনৈতিক অবস্থান ছিল ভিন্ন, আদর্শ ছিল ভিন্ন, কিন্তু চীনকে জানার আগ্রহ সবাইকে যেন এক মোহনায় মিলিয়ে দিয়েছে। প্রথমেই শেখ মুজিবের কথা বলা যাক। তখন তিনি পূর্ব পাকিস্তানের একজন তরুণ রাজনৈতিক নেতা। ১৯৫২ সালে তিনি প্রথম চীন সফরে যান। সেই সফরের অভিজ্ঞতা নিয়ে পরে লেখেন আমার দেখা নয়া চীন বই। তিনি লিখেছেন, চীনের সাধারণ মানুষের আত্মবিশ্বাস তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তিনি উপলব্ধি করতে চেয়েছিলেন যে জাতি নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে শেখে, তাকে দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না। এরপর ১৯৫৭ সালে তিনি আবার চীন সফরে যান। এবার তার সুযোগ হয় মাও সেতুং এবং চৌ এনলাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার। এরপর আসে মৌলানা ভাসানীর কথা। যিনি শেখ মুজিবের চীনের সমাজকে দেখে মুগ্ধ হয়ে থাকেন, তাহলে ভাসানী চীনকে দেখেছিলেন আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে। তিনি ১৯৬৩ এবং ৬৪ সালে চীন সফর করেন। সেই অভিজ্ঞতা নিয়ে লেখেন মাও সেতুংয়ের দেশ নামক একটা বই। বইটি পড়লে দেখা যায় ভাসানীর কাছে চীন ছিল কেবল একটি রাষ্ট্র নয়, ছিল একটি রাজনৈতিক দর্শন। তিনি লিখেছিলেন, আজিকার সংঘাতক্ষুব্ধ বিশ্বে চীন এক মহাবিস্ময়। তিনি লিখেছিলেন, চীন আজ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার কুণ্ঠিত লুণ্ঠিত জনগোষ্ঠীর মুক্তি সংগ্রামের ত্রাতা। এগুলো তার রাজনৈতিক বিশ্বাসের প্রতিফলন। তিনি মনে করতেন সাম্রাজ্য বিরোধী লড়াইয়ে চীন হচ্ছে নিপীড়িত মানুষের সবচেয়ে বড় শক্তি। তারপর গল্পে আসে জিয়াউর রহমান, আর এখানেই চীনকে দেখার দৃষ্টিভঙ্গি পুরো বদলে যায়। জিয়া চীনকে দেখেননি শেখ মুজিবের মতো একজন পর্যবেক্ষকের চোখে, দেখেননি ভাসানীর মতো বিপ্লবের স্বপ্ন নিয়েও। তিনি দেখেছিলেন একজন রাষ্ট্রনায়ক, একজন কৌশলবিদদের চোখে। ১৯৭৭ সালে তিনি প্রথম চীন সফরে যান। এরপর ১৯৮০ সালে রাষ্ট্রপতি হিসাবে আবারও তিনি চীন সফর করেন। সেই সময়ে আন্তর্জাতিক রাজনীতিটাও মনে রাখতে হবে। ভারত ছিল সোভিয়েত ঘনিষ্ঠ, বাংলাদেশের সরকার ছিল একটি কৌশলগত ভারসাম্যে। জিয়া সেই বাস্তবতা থেকে চীনকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বেছে নেন। তার সফরগুলোর মাধ্যমে সামরিক সহযোগিতা বাড়ে, অর্থনীতির সম্পর্কও বিস্তৃত হয়। প্রযুক্তি সহযোগিতার তখন শুরু হয়েছিল, বিমান চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি হয়। কিন্তু একটা বিষয় আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ তখন মনে হয় এগুলো দেখে, শুধু বৈঠক তিনি করেননি, তিনি চীনের গ্রামে গিয়েছিলেন, মানুষের জীবন দেখেছেন, উন্নয়নের বাস্তব চিত্রও দেখেছেন। অর্থাৎ তিনি শুধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়েননি, উন্নয়নের মডেলটাও বুঝতে চেয়েছিলেন। এরপর খালেদা জিয়াও একাধিকবার চীন সফর করেন। অনেকেই শুধু সফরের সংখ্যা নিয়ে কথা বলেন, কিন্তু আমার মনে হয় তিনি মূলত জিয়াউর রহমান যে কৌশলগত সম্পর্কের ভিত্তি করে দিয়েছিলেন, সেটাকে আরও বেশি এগিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন। অর্থাৎ চীনের সঙ্গে সম্পর্ক কোনো একক রাজনৈতিক দলের বিষয় হয়ে থাকেনি। সময় বদলেছে, সরকারও বদলেছে, কিন্তু চীন বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থেকে গেছে। আর আজ সেই ধারাবাহিকতার সর্বশেষ অধ্যায়ে রয়েছেন তারেক রহমান। তিনি চীনে গিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু জানেন, আমার নজর সবচেয়ে বেশি আটকে গেছে অন্য একটি জায়গায়। সেটি হলো তার হাই স্পিড ট্রেন ভ্রমণ। অনেকে এটাকে হয়তো একটা খুবই ইনফর্মাল বিষয় মনে করবেন, কিন্তু আমি ঠিক সেভাবে দেখতে চাই না। কারণ জিয়াউর রহমান চীন সফরে একটা ভিডিও ঘুরে বেড়ায়, সেখানে তিনি গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াচ্ছেন, এরকম দেখা যায়। সেটি ছিল কৌতূহলী একটা বিষয়, একজন রাষ্ট্রনায়কের সফর। আর আজ যখন
তারেক রহমান চীনের উচ্চগতির রেল ব্যবস্থার কাছ থেকে দেখছেন, তখন আমার মনে প্রশ্ন জাগে, এটি কি শুধুই সৌজন্য, নাকি বাংলাদেশের ভবিষ্যৎ অবকাঠামো নিয়ে কোনো বড় চিন্তার অংশ? কারণ বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে যদি একদিন আধুনিক উচ্চগতির রেল ব্যবস্থা গড়ে ওঠে, তাহলে শুধু যাতায়াতের সময় কমবে না, বদলে যাবে অর্থনীতি, শিল্প, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা। পুরো উন্নয়নের গতিপথই পাল্টে যাবে। তাই এই সফরে অনেক রাজনৈতিক এবং কূটনৈতিক দিক আমি ইচ্ছে করেই আপাতত ওভারলুক করছি, কারণ আমার ফোকাস একটা জায়গাতেই। আমারও কৌতূহল, তারেক রহমান কি শুধু সফর শেষ করে ফিরবেন, নাকি চীনের উন্নয়ন মডেল থেকে বাংলাদেশের জন্য কোনো নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা এবং নতুন দিক নির্দেশনা নিয়ে ফিরবেন। আমার অনুমান ভুলও হতে পারে, কিন্তু যদি ঠিক হয় তাহলে হয়তো কয়েক বছর পর আমরা এই সফরকে শুধু একটি কূটনৈতিক সফর হিসেবে নয়, বাংলাদেশের উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হিসাবেও মনে রাখব।